মুখে কোনো কথা না বলে এবার আমি কাজ করে বুঝিয়ে দেবো। সেই জন্যই তো এই দাদার দোকান থেকে কাগজ পেনগুলো তুলি করে নিয়ে এলাম। আজ এখনই আমি নেকা শুরু করব। মুখে বল তো ফোনে কি লিখছিস? বলছি গো দাদু, বলছি দাঁড়াও না, আগে নেকাটা হোক তবে তো। ও এখানে নেকানি? নিচ্ছি গো নিচ্ছি, কিন্তু কিন্তু কি? কিন্তু নেকা যে আটতে না গো। তুই আমার বই লিখবি, তার আবার কথা? ও দাদু, তুমি আমার বুকে ছুঁড়ে মারলে এক মুঠো ব্যথা দিয়ে দিলে একেবারে নেতা। ও ভগবান, আমার কপালটাই খারাপ। ওরে আমার বলিষ্ঠ যদি তোর মতো হতো না, তাহলে ওই বইটা কি করে লিখতে হয় একবারে দেখিয়ে দিতাম। বেলুতে উড় উড় করে নেকা বেলুতে। এইবার আমি লিখবো, আমার দাদু একটা পাকা শয়তান, আমার বৌদি একটা নবী মেয়ে মানুষ, আমার দাদার বেজায় কত ওই মুখার্জি বাবুর লোকেরা টাকার গুমতির দোকানটা ভেঙে দিয়েছে। আমি মুন্নিকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? মুন্নিকে দেখতে দেখতে আমার একটা বই লেখা হয়ে গেল। এই বইটা আমি ওই মুদিখানার দোকানে বিক্রি করে অনেক টাকা হবে, সেই টাকা এনে মুন্নির হাতে দেবো। সেই টাকা দিয়ে মুন্নি বাজার থেকে ছোট ছোট দুটো মুরগি বাচ্চা কিনে আনবে। সেই মুরগি বড় হবে, ডিম পাড়বে, ডিমের পর ডিম। সেই ডিম বিক্রি করে মুন্নির জন্য থালি কিনে আনবো, গয়না কিনে আনবো। আর আমি তখন ডিমের নেকক হয়ে পায়ের উপর পা দিয়ে ধুয়ে থাকবো। আর মুন্নি আবার পা টিপে দেবে। আবার আমি লিখবো, আমার দাদু একটা পাকা শয়তান, আমার দাদুর বেদায় কত, আমার বৌদি একটা নবী মেয়ে মানুষ। এই কি বললি? তোর খেপামি আমি বার করছি রে। এই তোমরা রে, তোর খাপড়ে। আচ্ছা তুমি আজ আমার সঙ্গে হিন্দি সিনেমাতে যাও। শুনেছি বইটা নাকি মধ্যে না খুব সেক্স ডায়লগ আছে, একেবারে নাচে গানে ঠাসা। হ্যাঁ, তা আমাকে নিয়ে গিয়ে কি হবে? আমি তো লোভী মেয়ে মানুষ। কথা কে বলেছে? কে বলেছে? তোমার এই ছোট ভাই খেপা তপন। তপনের কথা শুনে তুমি আমারও রাগ করে বসে আছো। জানো আশা, গুমটির দোকানটা ভেঙে দেবার পর থেকে আমি একটা অপরিসীম মানসিক কষ্টে ভুগছি। আরে বাবা, আমার কথা শুনলে তোমাকে এত কষ্ট ভোগ করতে হতো না। আশা, হ্যাঁ, আরে ওই যে তোমাকে আমি বারবার বলেছিলাম না, তুমি মুখার্জি সাহেবের কাছে ক্ষমা চেয়ে নাও আর তার কর্মচারীদের কাছে কিছু ঘুষের ব্যবস্থা করো। আশা, শিক্ষা যে আমাকে অশিক্ষার পথে পা বাড়াতে বাধা দেয়, তাই আমি তোমার কথা মানতে পারিনি আশা। তবে এবার থেকেই হয়তো আমাকে তোমার কথাই শুনতে হবে। হ্যাঁ, অনেক অনেক স্বামীরাই তো বইয়ের কথা শোনে, একমাত্র তুমি ছাড়া। এতদিন যদি তুমি আমার কথা শুনতে, তাহলে তুমি অনেক উন্নতি করতে পারতে, যেমন বইয়ের কথা শুনে উন্নতি করেছে তোমার এই ভাস্করদা। ভাস্করদা থেকে আমি অনেক অনেক দূরে গিয়ে যাব। কি করে? অন্ধকার পা দিয়ে, নিজেকে আলো জগৎ থেকে অন্ধকার জগতে বাঁচিয়ে দিয়ে। তুমি? আমি স্বপ্নে পেয়েছি আজ আমি কি তোমাকে হিন্দি সিনেমাতে নিয়ে যাবো, অন্ধকার পৃথিবীর অলিগলি সন্ধান জানতে। কারণ বেশিরভাগ হিন্দি সিনেমাতে দেখানো হয় ব্যাংক লুট করার কায়দা, খুন করার টিক্স, মেয়েদের যৌবন নিয়ে ছিনিবিনি, আর লুট আর দাঙ্গারাজির অভিনয়ের কৌশল। আরে এসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি, আরো অনেক কথা বলা বাকি আছে।
এদেশের শিক্ষা ব্যবস্থা যখন আমাকে ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তাই তোমাকে নিয়ে আজ আমি হিন্দি সিনেমা দেখতে যাব। এই, আরে সপন, ওই হিন্দি সিনেমা দেখতে না গিয়ে একবার যদি ওই ভাস্করদের বাড়ি দুজনে গিয়ে দেখতে আসতে। তাহলে কি হতো? তাহলে কি হতো দাদু? তোমার ওই চিত্র খোঁচায় দুঃস্বপ্ন কানায় কানায় পূর্ণ হতো, তাই না দাদু? আরে দাদুর উপরে রাত দেখে কি হবে, কথাগুলো তো ভালো করে শোনো। আর তুমি তো আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতো ওই বট ঠাকুরের বাড়ি। আশা, তাদের সুখের সংসারে কি দুঃখের ছায়া না ফেললেই নয়? ওরে সুখী নই, সুখী নয়। সুখী নয়? তোমার বৌদিটা নাকি একটা বদ্ধ পাগল। পাগল? হ্যাঁ, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। কখনো দেখছে শুধু জামার ভাস্করের কলারটা ধরে হেচড়া হেচড়া হেচড়ে হ্যাঁ দাদু, দাদু এ কথা কি সত্যি দাদু? সত্যি রে স্বপন, কথাটা সম্পূর্ণ সত্যি। কাল রাত্রিবেলা আমার স্ত্রী আমার ভাইকে গলা টিপে খুন করতে চেয়েছিল। হে ঈশ্বর, এরা যাতে আমাদের বাড়িতে গিয়ে আসল সত্যিটা জানতে না পারে, যাতে আবার নতুন কোনো সমস্যার সম্মুখীন আমি না হই, তাই মেয়েটার নামে বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যে কথা বলতে হলো। তুমি তুমি আমার অপরাধ নিও না ঠাকুর, তুমি আমার অপরাধ নিও না। আচ্ছা দাদা, তুমি কি বিয়ের আগে জানতে না বৌদি যে পাগল? আরে আরে জানতে পারলে কি তোর বৌদিকে আমি বিয়ে করতাম রে? কিন্তু শুনেছি সে নাকি অনেক বড় লোকের বাড়ির মেয়ে, অনেক টাকা অনেক গয়না নিয়ে এসেছে। তুমি ঠিক শুনেছো বৌমা, তুমি ঠিক শুনেছো। আর গয়নার লোভেই তো আজ আমার এই অবস্থা। আরে কখনো বলছে তুমি, কখনো বলছে আমি। বলছিলাম কি দাদু, এই 500টা টাকা তুমি রেখে দাও কেমন? তোমরা সবাই মিলে মিষ্টি খাবে। আমাদের বাড়িতে গেলে সঙ্গীতার পাগলামিটা যদি আবার বেড়ে যায়, আবার একটা রক্তারক্তি কাণ্ড বেড়ে যাবে, আমি সেটা চাই না। তোমাদের যা কিছু প্রয়োজন আমি মাঝে মধ্যে এসে দিয়ে যাবো, কেমন? আসি দাদু, আসি রে স্বপন, আসি বৌমা। এই যে বলি কি বুঝলে দাদু, তুমি কি বুঝলে? বুঝলাম, ডাল মে কুছ কালা। তোমাদের হাসির শব্দে কানে আমার তালা লেগে যাচ্ছে। একটা অসহায় মানুষকে নিয়ে তোমরা কতই না ব্যঙ্গ করতে পারো, তাই না দাদু? কিন্তু কোনো লাভ হবে না। ভাস্কর একজন মানুষ, তাকে তোমরা ছোট করতে চাও না। আর তোমরা যদি আমার মতো অমানুষের মতো বড় হতে চাও, তাহলে অন্ধকার জগতে ঝাঁপিয়ে পড়ো। সন্ধ্যের পুকুর এক মানুষ যখন নেমে গেছে, তখন এই ভাস্কর কাতলা মাছের মতো খাবি খাবি খাবি। দাদু আরো আরো অনেক কিছু জানার জন্য আমাকে কিন্তু ওই বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে আর হবে। তুই গেলেই আবার 500 করে টাকা চলে আসবে। আচ্ছা শুনছেন, আপনাদের বাড়িতে কি ভাস্কর দা এসেছিলেন? ভাস্কর দা? হ্যাঁ এসেছিল একটু আগে, কিন্তু ওই পিছনের দরজা দিয়ে ও, চলে গেছে। আজকেও ভাস্কর দাকে ধরতে বললাম না। ব্যাটলাক ব্যাটলাক। আচ্ছা কি ব্যাপার বলুন তো? না, ব্যাপারটা জান, আমি অনেকদিন ধরে ভাস্কর দাকে খুঁজছি। আসলে ভাস্কর দা যে পাড়ায় থাকতেন সেই পাড়ার বাড়ি ছেড়ে দিয়ে অন্য পাড়ায় উঠে এসেছেন, নতুন উঠে এসেছেন, তাই ঠিকানাটাও কেউ বলতে পারছে না। আজকে হঠাৎ দেখলাম যে ভাস্কর দা আপনাদের বাড়িতে ঢুকছে, কিন্তু আমার ব্যাড লাগ যে উনি আসার আগেই উনি পেছনের দরজা দিয়ে চলে গেছেন। আচ্ছা আপনারা কি ভাস্কর দার ঠিকানাটা বলতে পারবেন? তুমি কে? আমি ওনার সম্বন্ধে, উনি আমার জামাই বাবু। আরে বুঝতে পারলে না? আরে সঙ্গীতাদির ভাই। সে কি, আপনারা আমার দিদিকে কি করে চিনলেন? আরে চিনি মানে তোমার পাগলি দিদি তো আমার জ্ঞাতি সম্পর্কে না দেব। কি বললেন? আমার দিদি পাগলি? হ্যাঁ পাগলি মানে এখানে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি ভুল শুনলাম? ওনারা জামাইবাবুর বাড়িতে গিয়ে দেখে এসেছেন আমার দিদিকে? না না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আচ্ছা আমার জামাই বাড়িতে আপনারা কবে গিয়েছিলেন? এই তো কত দুদিন আগে। আচ্ছা আমার দিদিকে কেমন দেখতে বলুন তো? বলে দাদু এ ছোকরা আমার কথা বিশ্বাস করছে। আরে দাদু তোমাকে সন্দেহ করছে। না না না, মানে আমি বলতে চাইছি মানে বিয়ে, আমি মানে আরে তোমার দিদি দেখতে করে রং একারে ফর্সা দপদপে, কপালে একারে সিঁদুরের টিপ, জল জল করছে। সিঁথিতে এক সিঁথি সিঁদুর। না মানে না মানে আপনারা হয়তো ঠিক বলেছেন, কারণ আমি তো দিদিকে অনেকদিন দেখিনি, তাই। আচ্ছা চলি কেমন? আরে জামাই বাবু ঠিকানাটা নিয়ে যাবেন না?
জামাইবাবুর ঠিকানা নেবার আগে আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা আমার বাড়ি থেকে পৌঁছে দিই, কারণ জামাইবাবুর বাড়িতে এসে আমার দিদি যে পাগল হয়ে গেছে এই কথাটা আমার দাদা জানে না, ভাইপো জানে না, আমার বৌদি জানে না, আমার বাড়ির কেউ জানে না। এমনকি যে পাগল হয়েছে মানে আমার দিদি, সে নিজেই জানে না। দাদু, যে পাগল সে নিজেই জানে না কথার মানে কি? আরে নাচবো বুঝলি না, ওর দিদি পাগল, এদের 14 গোষ্ঠী পাগল। না না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না মেজো। কি বলছো তুমি বড়? হয় তুমি পাগল হয়ে গেছো, না হয় পাড়ার লোক তোমাকে মিথ্যা কথা না বলছে। না, মিথ্যা কথা নয়। ওই বাড়িতে যে ভদ্রমহিলা আছে তার নামও সঙ্গীতা, সে সিঁদুর পরে বউ সেজেই আছে। ভদ্রমহিলার নামও সঙ্গীতা? হ্যাঁ, সঙ্গীত। আশ্চর্য তো। আরে আশ্চর্য মানে এর মধ্যে এমন একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যে তুমি বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না। শোনো মেজবাবু, হ্যাঁ বলো। সঙ্গীতা নামে যে পাগলি মেয়েটা জামাইবাবুর বাড়িতে বউ হয়ে আছে, এই কথা জানো তুমি দ্বিতীয় কাউকে বলো না। বলবো না। আসলে ব্যাপারটা যে কতখানি সঠিক সেটা জামাইবাবুর বাড়িতে গিয়ে জেনে আসতে হবে। তুমি কাল সকালে জামাইবাবুর বাড়িতে যাবে। যাবো তো বটেই পরন্দা, আমি অনেকদিন বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বলে ওই বাড়ির অনেক খবর আমার নেওয়া হয়নি। আচ্ছা পরন্দা, তুমি এটা কি বলতে পারবে যে ব্যভিচারের লেখক সাগর রায়ের সঙ্গে আমার দিদির সম্পর্কটা কত দূর? অনেক দূর। আচ্ছা তুমি বাধা দিতে পারো নি? মেজবাবু, বন্যা যখন আসে তখন সামান্য কাদা মাটির বাঁধ কি টেকে? পরন্দা। তাছাড়া আমি তো এবার চাকর, আমার কতটুকু ক্ষমতা। কিন্তু বরন্দা তুমি একটা কথা শুনে রাখো, আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে আমি দাদাকে ব্যভিচারের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবো, মেজবাবু। দিদিকে ফিরিয়ে নিয়ে আসবো অন্ধকারের পথ থেকে। মেজবাবু। সুমিতের হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়ে আমি ওর হাতে তুলে দেবো বই। মেজবাবু। তুমি শুধু দাদার মতো আমার পাশে থেকো গো পরন্দা। মেজবাবু, আছে পরন্দা, আর অনেক কথা আছে, পরে বলবো। আগে আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে জামাইবাবুর বাড়িতে। সেখানে গিয়ে দেখে আসতে হবে যে আমার দিদির হতভাগিনীর সংসারে যে ভদ্রমহিলা স্মৃতিতে সিঁদুর পরে ভয়ঙ্কর রহস্যের নায়িকা সেজে বসে আছে, সেই ভদ্রমহিলা আসলে কে, আমার জামাইবাবুর সঙ্গে তার কিসের সম্পর্ক? মেজবাবু, সঙ্গীতা, সঙ্গীতা আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি এখন কি করব? আমি তো ভালোবাসি সেই গ্রামের সেই লক্ষ্মীকে। লক্ষ্মী ছিল আমার প্রাণ, লক্ষ্মী ছিল আমার ধ্যান, লক্ষ্মী ছিল খুব দুষ্টু চটপটি। কখনো সে আম চুরি করতো, কখনো আবার খেজুর পাড়তো, আবার কখনো পুকুর ঘাটে গিয়ে সে মাছও চুরি করত। আমি তাকে দেখতে দেখতে একটা গানও লিখে ফেলেছিলাম, আর সেই গানটা হলো রূপসাগরে রূপলি জলে আলোর ঝালো ঝলো মলে ওই রূপসাগরে রূপসাগরে রূপলি জলে আলোর ঝালো ঝলো মলে ওই তারি মাঝে কাজলা বরণ উকি দেয় কার সুখী নয়ন সো তারি মাঝে কাজলা বরণ উকি দেয় কার সুখী নয়ন সো আমি জানি লক্ষ্মী যে তার নাম, আমি জানি লক্ষ্মী যে তার নাম। রূপসাগরে রূপলি জলে কখনো সে চুরি করে পরে জিনিস নেয় হরে, কখনো সে চুরি করে পরে জিনিস নেয় হরে, কখনো বা চুরি করে আম। আমি যদি হতাম কবি হতাম কবি, চোখে দেখে নিতাম সবই,
আমি যদি হতাম কবি চোখে দেখে নিতাম সবই পটে তার ছবি আঁকিতাম পটে তার ছবি আঁকিতাম আমি জানি লক্ষ্মী যে তার নাম আমি জানি লক্ষ্মী যে তার নাম লক্ষ্মী যে তার নাম লক্ষ্মী যে তার নাম না না হে আমি কি ভাবছি আমি লক্ষ্মী তো আমার জীবন থেকে অনেক আগে হারিয়ে গেছে কিন্তু সঙ্গীতা পাগল হয়ে যায়নি পাগল হয়েছে আমি না হলে কি করে লিখছি আমি অশ্লীল গল্পগুলো লেখক ভাস্কর ব্যানার্জি কি পাচ্ছে সে তার বউটাকে ছেড়ে সে পালিয়ে এসেছে কোনো প্রকাশক তার বই ছাপছে না সংসার চালাবে কি করে খাবে কি অথচ আমি তার বউটাকে নিয়ে কি মিস্টার রায় এত হাসি কেন? আপনার ভগ্নিপতি ওই লেখক ভাস্কর ব্যানার্জি চালাকির কথা শুনে তার কথাটা কি? তিনি নাকি লোকের কাছে ওই বলে বেড়াচ্ছেন যে সঙ্গীতা নাকি পাগল হয়ে গেছে শুয়োরের বাচ্চা ভাস্কর ব্যানার্জি একটা টিক্স খেলছে, কিন্তু সে কি জানে আমার দাদা তাকে ওভার টিক্স খেলে একদম মিক্সচার বানিয়ে দেবে। যাক সে কথা, আপনি কি বলতে পারেন হিরোইন ব্রাউন সুগার কোথায় পাওয়া যায়? পুলিশকে বললে পুলিশ বলে দেবে পুলিশ বলে? হ্যাঁ পুলিশই তো বলতে পারে কোন থেকে গাঁজা বিক্রি করা হয় কোন থেকে মদ বিক্রি করা হয় একমাত্র পুলিশই বলতে পারে। আচ্ছা সুমিতবাবু হঠাৎ আপনি ওই হেরোইন সেবন করবেন কেন? মদের নেশায় ভিতরের আমিটাকে বধ করতে পারছি না বলে। তাহলে আপনার ভেতরের আমি আর বাইরের আমি দুটো আমি একদিন দেখবেন বাদামি স্বপ্নের সন্ধান পেয়ে যাবে না? যে জানোয়ারটা আমার দিদিকে পাগল বলে চালাতে চায় আমিও তাকে পাগল করে ছেড়ে দেব। রাস্কেল ভাস্করটা বলে কিনা আমার দিদি নাকি পাগল হয়ে গেছে। কে বলেছে রে সুমিত কথা তোকে কে বলেছে? কে আবার? তোর বর বলেছে? হোল্ড ইওর টাং ননসেন্স। সে আমার বড় নয়, সে আমার কাছে বর্বর। তাই যদি মনে করিস তাহলে অশ্লীল সাহিত্যের সঙ্গে চলে বেড়ানো নথররিং সাগর রায়কে বেঁধে রাখছিস না কেন? বাদবই তো আগে থেকে পরীক্ষা করতে দে। কি রে দিদি, তোর এখনো পরীক্ষা করা হয়নি? তাহলে তুই এখনো তোর মনে মনে তোর স্বামীর কথাই ভাবিস? তুই স্বামী নন নেভার, সে এখন আমার দাদার কোটের দাগী আসামি। তা আসামির কার গলায় তুললে তো সাক্ষী তোকেই দিতে হবে রে। দেব তোর এই সাদা চোখে পারবি নাকি আমার এই মদের বোতল থেকে তুই 2 গ্লাস মদ তোর গলায় ঢেলে নিবি? সুমিত অমিত পরাক্রম মিস্টার অজিত মুখার্জির আধুনিকা বোন, যে মেয়ে স্বামীকে আসামি করে নিজেকে পরপুরুষের দিকে এগিয়ে যায় তার চরিত্রে আর লজ্জা বলে কিছু থাকে রে দিদি? তুই কিন্তু আমাকে টন্ট করছিস। থাকে না রে দিদি, লজ্জা বলে কিছু থাকে না। সুমিত আমার এই রাস্তায় ছোট ভাইটা কি কাণ্ডজ্ঞানহীন মেজো ভাইটার মতো সেই রক্ষণশীল লেখক ভাস্করের সঙ্গে লাইন চালিয়ে যাচ্ছে। না হলে ও কেমন করে জানতে পারলো সেই রাস্কেল ভাস্করটা আমাকে পাগল বলে চালাতে চাইছে? দাদা তুমি কি কোনো খবর রাখো নি? তুমি কি কারোর কাছ থেকে শোনোনি সেই ইডিয়েট ভাস্করটা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি পাগল হয়ে গেছি? বলবেই তো কারণ সমস্ত প্রকাশককে আমি বলে দিয়েছি কেউ যেন তার বই না ছাপে। কিন্তু থাপে সে কোথায় নামছে একবার চিন্তা করে দেখেছো? কাল পর্যন্ত সে আমার চিন্তার মাপের মধ্যে ছিল, কিন্তু আজ তাকে মাপের বাইরে পাঠিয়ে দেব। সাগর রায় অসহায় পড়েছে সুন্দরী মেয়েটা, কোনো পথ খুঁজে পাচ্ছে না। পাবে কি করে? কারণ তার স্বামী তাকে পাগল বলে প্রতিপন্ন করতে চাইছে। এসব কি লিখছো সাগর? সত্যি কথা লিখছি স্যার, আমি সত্যি কথা লিখছি। যেমন করে হোক আমার উপন্যাসের লেখক ভাস্কর ব্যানার্জিকে লোক সমাজে অপমান করতে হবে, প্রচার করে দিতে হবে যে ভাস্কর ব্যানার্জি একটা চরিত্রহীন ধাপ্পাবাজ। আইডিয়া। আচ্ছা, ভাস্কর ব্যানার্জিকে তুমি কতখানি নিচে নামাতে পারবে? আমার লেখা থামাতে না বললে আমি ভাস্কর ব্যানার্জিকে আমি সুনামের সাততলা থেকে একেবারে বদনামের নর্দমায় নামিয়ে দেবো। আমি তোমাকে
সর্বতোভাবে সাহায্য করব সাগর। শিওর, তোকে তো সাহায্য করতেই হবে, কারণ নারীর সাহায্য ছাড়া কোনো পুরুষ জীবনে জয় লাভ করতে পারে না। মিস্টার মুখার্জি, আপনি যদি আমার পাশে থাকেন আর সঙ্গীতা দেবী যদি আমাকে সাহায্য করে, তাহলে ওই দিন 6 মান্থ আমি ভাস্কর ব্যানার্জিকে একবারে পাগল বানিয়ে ছাড়বো, পাগল। অফকোর্স, যে শয়তান আমার বোনকে পাগল প্রতিপন্ন করতে চাইছে তাকে আমি সহজে ছেড়ে দেবো মনে করেছো? মোটেই না, তাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। শুধু পথের ভিখারি নয়, সেই জানোয়ারটাকে চরিত্রের ভিখারিও হতে হবে। ইয়েস, তার জন্ম ঠিক থাকবে না। তার জন্মের ঠিক থাকবে না। আপনি কথাগুলো বলে যান, আমি আপনার কথাগুলো সব নোট করে নিই। থাকবে না তার মান সম্মান, এমনকি কলম ধরে ডান হাতটা পর্যন্ত। ডাব্বি ডাব্বি এমপি হাজির সাহেব। তুই তো ভাস্কর ব্যানার্জিকে চিনিস। জরুর চিনে সাহেব, আসমানের নিচে থাকবে আর সিরাজকে চিনবে না কে সাহেব? এই ডাম্বি, ফাটার আমার সামনে সেই জানোয়ারটা জয়গান গাইবি না। আচ্ছা, তোকে যদি আমি সুখের ঠিকানা দেখিয়ে দিই? সুখের ঠিকানা হ্যাঁ, তোর জীবনে দুঃখ বলে আর কিছুই থাকবে না। থাকবেন না। না, থাকবে না। তোকে শুধু একটা কাজ করতে হবে। হুকুম কিজিয়ে সাহেব। যে হাতে কলম ধরে ভাস্কর ব্যানার্জি বই লিখছে, তোকে সেই ভাস্কর ব্যানার্জির ডান হাতটা কেটে দিতে হবে। কি হলো? কি হলো ড্রাম পেড়ে? তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কেন? তোমার তো চিৎকার করার কথা নয়, তোমাকে এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। শোনো, যে মুখ দিয়ে ভাস্কর ব্যানার্জি সঙ্গীতাকে পাগল বলেছে, সেই মুখে তুমি অ্যাসিড বল মেরে মুখটা চিরদিনের মতো পুড়িয়ে দিতে হবে। साहब, एसिड बल्ब मारा और हाथ केटे नेवा, ये दोनों काम का कोई जरूरत ना छे। सिर्फ एक काम को ले झमेला एकदम बिल्कुल खत्म हो गया। চিন্তা, ও লেখক বাবুকে দুনিয়া থেকে ফিনিশ করিয়ে যাবে। लेकिन एक काम আমার দ্বারা হবে না সাহেব। এই কাম আপনাদেরকেই করতে হবে। আপনাদেরকেই করতে হবে। এই কাম আমি করতে পারবে না। হ্যাঁ ডাম্বি, এই কাজ তোমাকেই করতে হবে। নেই। দিদি, মদের বোতলটা তুই ধর। নেই, নেই, নেই। পিস্তল ধরো ডাম্বি, পিস্তল ধরো, পিস্তল ধরো। তোমাকে করতে হবে, তোমাকেই করতে হবে। এখনই গঙ্গা আসবে, আবার আবার আমার সেই যন্ত্রণা শুরু হবে। এখন যে আমি কি করি? কিন্তু কিন্তু এসবের জন্য তো ও দায়ী নয়, সব দোষ আমার, সব দোষ আমার। আমি কি চেয়েছি আর কি হয়ে গেল? আমার আমার সবকিছু ওলট পালট হয়ে গেল, সবকিছু ওলট পালট হয়ে গেল। সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকল ছিঁড়ে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। বুঝিনি সেই সে আশা, এই পরিণাম কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। সাথের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। এখন আমি কি করব? ওই গঙ্গার কাছে আমার অনেক টাকা বাকি পড়ে আছে। আমি যদি জোর করে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, না 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 না, আমি কিছু ভাবতে পারছি না। আমার এই যন্ত্রণার কথা আমি কাকে জানাই?
তোমার যন্ত্রণার কথা কি আমাকে জানানো যায় না? কি হলো, তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে আচ্ছা, মনে মনে কি ভাবছো বলো তো তুমি? না না না, তুমি নয়, তুমি আমাকে আপনি সম্বোধন করো। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে আবার তাকে পরাতে চাইছো শুধুমাত্র কোপনি? আমার উপন্যাস পড়ে আমার কথা তুমি আমাকেই শোনাচ্ছ? তুমিও তো তোমার মতো করেই তোমার স্বপ্নের রং নিয়ে সেই স্বপ্নের জাল আমাকে দিয়ে বোনাচ্ছ। এটা আমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার প্রথম ভালোবাসার ব্যথা। কেন লতার মতো তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো? তুমি কি জানো, তোমার সংসার, সমাজ, পরিবেশ, পরিস্থিতি আমাকে যে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে, সে খবর কি তুমি জানো? কিন্তু মা সুস্থ হয়ে গেলে যে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে তুমি তোমার শিক্ষার কাঁটা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? কেন তুমি বুঝতে পারছো না এ বাড়িতে বেশি দিন তোমার আর থাকা চলবে না? না, আমার চলে যাওয়ার কথা তুমি আর কখনো বলবে না। সর্বনাশ! ওই কণিকা মেয়েটা আমার চরিত্রের অসহায়তার সুযোগ নিয়ে আমার উপরে একেবারে ঝাঁটার মতো বসে থাকতে চাইছে। আমি কি জানতাম আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা স্বপ্নের পাখিটা আজকে মিষ্টি সুরে গান গাইছে। আচ্ছা আচ্ছা, ও তো একটা কণিকা মেয়ে। আচ্ছা, ওকে যদি জোর করে আমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে না না, ও তাহলে আমার মান সম্মান একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। মামিমা, কাকিমা, নাত বউ, বৌদি, এই সুন্দর সুন্দর শব্দগুলো আমার স্বপ্নের সাথীর বাগানে ফুল ফুটিয়ে দেবে। আচ্ছা, ওই অসভ্য অভদ্র মেয়েটা এমন সুন্দর সভ্য ভাষায় কথা বলতে শিখলো কবে? আমি ওর বই পড়ি কত কি শিখেছি, একটু একটু করে। আমি আমি দূর থেকে ওর বই লেখা দেখেছি। আমি অনেক কাছ থেকে ওর মনের খবর রেখেছি। কিন্তু যেমন করি হোক ওকে বাড়ি থেকে তাড়াতেই হবে। আমার এই শাশুড়ির মায়ের মতো স্নেহ, আমার এই প্রাণ খোলা ভালোবাসা, আমার এই শাখা সিঁদুর আমাকে সব হারাতে হবে। না 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 না। হীরা তোমার আমার, হইচা তোমার আমার, শুধু দুজনে। হীরা তোমার আমার, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি, অনুভবে তোমাকে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। শুধু দুজনে, হীরা কুহুজনে, এই ঘরে দুটি প্রাণী, শুধু দুজনে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। খুব সুন্দর,
কি ব্যাপার বলতো ভাস্করদা, দুজনের মুখের কথা একই। স্বপন, আয়, 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 আয়। সঙ্গীতা, এর নাম স্বপন, আমার গ্রাম সম্পর্কে ভাই হয়। ও স্বপন ঠাকুরপো, তোমার দাদার মুখে আমি তোমার অনেক কথা শুনেছি ভাই। কিন্তু বৌদি, তোমার চোখে জল? জল না মানে ও কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আসলে জানিস তো আমি সারা রাত জেগে লিখি তো, আর ও জেগে বসে থাকে, তাই একটু ঠান্ডা লেগেছে এই আর কি। জানি দাদা, বৌদিকে তো তোমার পাশে সারা রাত জেগে থাকতে হবে। নারী ছাড়া কোনো পুরুষ কি একাকী কোনো মহান কাজ করতে পেরেছে? তাই তো কবি নজরুল ইসলাম লিখে গেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অধিক তার করিয়াছ নারী, অধিক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তারে রূপ রস সুধা, গন্ধ সুনির্মল। দাদা, তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে তো সাজাহান। কি ব্যাপার বলো দাদা, বৌদি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। এই তুই ভুলে গেছিস, তোদের বাড়িতে গিয়ে সেদিন বলেছিলাম না যে ও একটু পাগল আছে রে, পাগল। জানি দাদা, নিজের যন্ত্রণা ঢাকার জন্য বৌদিকে তুমি পাগল বলে চাপা দিতে চাও। যেমন আমি আমার স্ত্রী আশা, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, জীবনে কোনো কিছু দিতে পারিনি, তাই কোনো কিছু দিতে না পারার অক্ষমতাকে চেপে ধরে নিজের বউটাকে কখনো ভাবি লোভী, কখনো ভাবি হিংসুটে, কখনো ভাবি স্বপন, স্বপন তুই কি পাগল হয়ে যাবি? হ্যাঁ ভাস্করদা, বেকারের যন্ত্রণা ভোগ করতে করতে আমি হয়তো শেষ পর্যন্ত পাগল হয়ে যাব। স্বপন, তাই তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি, আমি কি ভালো থেকে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করব, নাকি খারাপ হয়ে অনেক অনেক সুখ ভোগ করব দাদা, অনেক সুখ ভোগ। স্বপন, স্বপন শুনে যা ভাই, শুনে যা। ওই স্বপনের গুমটির দোকানটা ভেঙে দিয়েছে ওই শয়তান অজিত মুখার্জি। আমি জানি শেষ পর্যন্ত হয়তো পাগল, কিন্তু কিন্তু এখন আমি ওদের কথা ভাববো কি করে? আমি নিজের কথা ভাববো, আমি আমার নিজের কথা ভাববো। ওই গঙ্গাকে নিয়ে আমি এখন আচ্ছা আচ্ছা কাল ভোরবেলা যদি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, সকালবেলা মাকে বলি, মা তোমার বৌমা আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে, তাহলে না না, তাহলে যে আসল সঙ্গীতা নকল সঙ্গীতার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমি এখন কি করব? আমি কি করব? আমার কি করা উচিত? কি করব? লিখতে বসো। তুমি? আমি তোমার খাতা পেন নিয়ে এসেছি, তুমি লিখতে বসলে আমি তোমার জন্য ধূপ জেলে দিয়ে চা করে নিয়ে আসবো। না না, চাটা আমি খাবো না। আচ্ছা, কাল লেখাটা বেশ কোথায় শেষ করেছিলে? প্লিজ প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। প্রত্যেকটা মানুষের দুটো চোখ, দুটো কান আর একটা মাত্র মুখ, অর্থাৎ প্রত্যেক মানুষের উচিত দুবার দেখা, দুবার শোনা, তারপর একবার মাত্র কথা বলা, অর্থাৎ কারেক্ট কথা বলা। একি তুমি ইংরেজি বললে? একটু আগে তুমি নজরুলের কবিতা আবৃত্তি করলে, এখন ইংরেজি বলছো। আচ্ছা তুমি কি লেখাপড়া শিখেছিলে? Time and tide, wait for none. স্রোত এবং সময় কারো জন্য থমকে দাঁড়ায় না। হ্যাঁ হ্যাঁ গঙ্গা, হ্যাঁ আমি লিখতে বসবো। মানুষ ক্রমশ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছে, তাই তোরা বোবা হয়ে যাচ্ছে, মানসিক বোবা। তাই তাদের প্রতিবাদও আজ বোবা। তাই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কোলাহল। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির মুখে
মিথ্যে রাজনীতির স্লোগান, রমাপদ চৌধুরীর বন পলাশের পদাবলীর মঞ্চে আজ আধুনিক শিল্পীরা গেয়ে উঠছে ঝুমা চুমা দে দে কিংবা আমি কলকাতার রসগোল্লা। লজ্জা লজ্জা লজ্জা, ভারতবর্ষের লজ্জা। হয় না, এ হয় না। ঈশ্বর, আমি এখন কি করব? ঈশ্বর, আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণী। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয় প্রদীপ। এই জীবন পুণ্য করো দহন দানে, আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণী। অমন অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে কি দেখছো নিশীথ? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, আমি ওর ধূপের ধোঁয়ার সঙ্গে সঙ্গে মিশিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। কিন্তু কিন্তু ওকে দেখে তোমার কি মনে হচ্ছে? কালিদাসের কাব্যমলঞ্চে বিরোহিণী যক্ষিণীর মতো জ্যোৎস্না নদীর বুকে ছেয়া পড়া এক জ্যোৎস্না মাখা যক্ষিণী। তুমি তো ওর পরিচয় জানতে এসেছিলে, তাই না? এসেছিলাম জামাইবাবু, এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছ থেকে এক বিন্দু স্নেহ চাইতে এসেছি। সে কি, তুমি জানতে আসনি ওর সঙ্গে আমার কি সম্পর্ক? জানতে পেরেছি জামাইবাবু, আপনি এখন ভীষণ ভীষণ একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়া? তাহলে শুনতে চাও আমার মুখ থেকে একটা বড়া ভয় বাণী? তাহলে শোনো, তুমি কতখানি প্রয়োজনীয় সেটা জামাইবাবু জানেন না, কিন্তু আমি জানি যে তুমি আমার পূজনীয়া। আর এগিয়েও না নিশীথ। কেন? কারণ ওর আর আমার মধ্যে এখনো কোনো জনপদের জন্ম হয়নি। মাঝখানে জল থই থই স্রোতস্বিনী নদী, আমি সেই অতার নদী সাঁতরে বেরিয়ে এসে আমি তোমাকে একটা প্রণাম করব দিদি। তুমি তুমি ভুল করলে নিশীথ। তুমি তুমি ওর আসল পরিচয় জানো না। ও একটা বারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাইবাবু, মেয়েটা বারাঙ্গনা নয়, মেয়েটা বরাঙ্গনা। তাই দিবাঙ্গনার মস্ত আমি ওই দিদির মুখ থেকে একটা বড় ভয় বাণী শুনতে চাই। পাইনি পাইনি
এমন কোনো মধুর সম্ভাষণ আমি কোনোদিন আমার দিদির কাছ থেকে পাইনি। সে আমাকে কোনোদিন ভাই বলে ডাকেনি, সে তার সিথি জুড়ে এরকম সীমন্ত সিঁদুর সে কোনোদিন আঁকেনি। দিদি, আজ থেকে আমি তোর ভাই। তাহলে ডাক, আরো একটি বার, আরো একটি বার তুই শুধু আমাকে দিদি বলে ডাক। দিদি রে! ওরে ভাই, ওরে ভাই, তোর এই দিদি কিন্তু সত্যি গণিকা, সত্যি পারাঙ্গনা। এই বলেই তোমায় বারাঙ্গনা মাগো, কে দেয় থুতু ও গায়ে। হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। নাই বা হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। শোনো মানুষের বাণী, জন্মের পরে মানব জাতির থাকে না তো কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শুধু পাপ করে হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতা। অহল্যা যদি মুক্তি লবে গো, মেরি হতে পারে দেবী। তোমরাও কেন হবে না পূজ্য? বিমল সত্য সেবী या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु संहाररूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। হাসিল সোনালি ডানার ঝিল, এই ভিজে মেঘ দুপুরে তুমি কেঁদো না কোয়া। উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। এই কবিতাটা ভাস্কর আমাকে শুনিয়েছিল ফুলসজ্জার রাত্রে। তখন আমার হাতে ছিল তার হার, হৃদয়ে ছিল হৃদয়ের কাছাকাছি। সঙ্গীতা, আরে দূর 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 দূর, আমি কি ভাবছি, আমি কি ভাবছি? এত দূরে গিয়ে এসো কেন? কেন আমি পিছনের কথা মনে করছি? সঙ্গীতা, সঙ্গীতা, তোমার অতীত জীবন ভুলিয়ে দিতে আমি একটা কবিতা লিখেছি, শুনবে সেই কবিতাটা? অফকোর্স অফকোর্স সাগর, অফকোর্স। সোনালি সোনালি ডানার চিল ফিল ঢিল মেরে উড়িয়ে দিয়ে তুমি তোমার আধুনিক কবিতা আমাকে শোনাও। আধুনিক কবিতা? কামনা বাসনার কবিতা, জীবন যৌবনের কবিতা। বোগেন ভেলিয়া গাছের নিচে দাঁড়িয়েছিল ওরা দুজনে, শাড়ি খসা মাদলাসা মেয়েটি আর চোখে চেয়েছিল ছেলেটির দিকে। এমন সময় বর্ষা এলো, দুজন দুজনার উপর ভরসা হারালো। ছেলেটি হয়ে গেল মেঘ, মেয়েটি হয়ে গেল মাটি। বিদ্যুতের ছেলে ককশাত, মেয়েটির শরীরে শুধুই বজ্রপাত। হাউ লাভলি লাভলি লাভলি। চলো সাগর পার্কে বেড়াতে, ভালো লাগছে না, বাড়ি চলো, মদ খেতে হবে মদ। আরে গিয়ে মদ খেলে তুমি যে মাতাল হয়ে যাবে। মাতাল হব সাগর, মাতাল হব। সেই ইডিয়েট ভাস্করটা যে সঙ্গীতার জীবনের সুর তাল সব কেটে দিয়েছে। ননসেন্স ভাস্করটা। আবার আবার তুমি সেই ভাস্কর ব্যানার্জির নাম? দাগ কেটে বসে আছে যে এই বুকে, সেই দাগটাকে মুছে ফেলতে সময় লাগবে না? সময় কি হলো? কথা বলো। ছোট ছোট কথা সুর দে, যে গানের মালা আমি গাঁথলাম, সে গানে গীতিমালা ও গো। তোমার গলায় আমি পরিয়ে দে
না, শিক্ষার সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দিয়ে আমি এই অন্ধকার পথে নামতে চাই। কি বললেন? কি বললেন? আপনি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ, আমি সমাজ বিরোধী হব। কেন সমাজ বিরোধী হব না? মাস্টাররা ঠিক মতো ছাত্র পড়ায় না, ডাক্তাররা 1 ঘন্টায় 50টা রোগী দেখে, যে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টররা কনস্ট্রাকশন করে প্রমোটাররা বাড়ি বানায়, তা হুড়মুড় করে ভেঙে যায়। বাবুজি, সরকারি কর্মচারী অফিসে গিয়ে মহিলা কর্মীদের সঙ্গে ফষ্টি নষ্টি করে সময় কাটায়, অফিসে কাজ করে না, পুলিশে ঘুষ খায়, মন্ত্রীদের কাছে লোক বেআইনি জমি বিক্রি করে, লাল বাজারের নাকের ডগায় 3 দুপুরে বোমা বাস্ট করে অনেক মানুষ মারা যায়, বিডিওরা ঘুমায়, এসডিওরা সরকারি তেল পুড়িয়ে পিকনিক করতে যায়। বলো, কারা সমাজ বিরোধী নয়? উত্তর দাও। শোভন বাবু, হাসপাতালে ওষুধ নেই, ডাক্তার নেই, একটা বেডেতে 3টি রোগী, 3 বছর আগে পোস্ট করা চিঠি 3 বছর পরে গিয়ে পৌঁছায়, সমাজের বুকে চেপে আছে প্রণপতার অন্ধকার, ছাত্ররা ইউনিয়ন করে কিন্তু সমাজে কাজ করে না। বলো, কারা সমাজ বিরোধী নয়? শোভন বাবু, তাই আমি ঠিক করেছি, এই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থায় বাঁচতে হলে আমাকে সমাজ বিরোধী হতে হবে। নেই নেই বাবুজি, নেই। এই রাস্তা বহুত খতরনাক আছে। খারাপ পথ চলে আমি ভালো থাকতে চাই ড্যাম্পি। বাবুজি, ভালো পথে যে আমি আর দুঃখ পেতে চাই না ড্যাম্পি, দুঃখ পেতে চাই না। বাবুজি, ঠিক है বাবুজি, ঠিক है। তাহলে চলিয়ে আমার সাথ। কোথায়? আমি যেখানে কাম করে। মুখার্জি সাহেবের বাড়ি? হ্যাঁ বাবুজি, চলিয়ে। চলে। এসো, আজ আমি যে পথে अपने संसार भागते गেলে নিজের যে অবস্থা তারই চলন্ত। দাদু, আরে জোরে জোরে বলো। ও আগে আগে দুটো ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আজ 2 দিন হলো আমি কিছু খেতে পারিনি। আমার একটা ছেলে ছিল, সে অল্প বয়সে মারা গেছে। আমার 2টো নাতি ছিল, একজন আমাকে ছেড়ে চলে গেছে, আর একটা পাগল নাতি, সেও কোথায় নিরুদ্দেশে গেছে। এখন এই অল্প বয়সে এই নাদুবউকে নিয়ে আমি যে বড় বিপদে পড়েছি। আমাকে 2টো ভিক্ষা দাও। এই অন্ধকে 2টো ভিক্ষা দাও বাবু, এই অন্ধকে 2টো ভিক্ষা দাও, 2টো ভিক্ষা। দাদু, দাদু তুমি এখানে বসো, আমি আমি ওই ভদ্রলোকের কাছ থেকে কিছু সাহায্য চেয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে, আমার স্বামী দেওর থেকে নেই, যদি দয়া করে আমাকে একটু সাহায্য করে। এই কানা বুড়োটা বলছে চোখ নেই ঠাকুর। বলো বলো, তোমাকে কি সাহায্য করতে হবে? যে কোনো একটা চাকরি আমাকে দিন না বাবা। চাকরি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোনো কিন্তু করবেন না, কোনো কিন্তু করবেন না। দয়া করে আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিলেই আমার স্বামীকে আমি কুপথ থেকে ফিরিয়ে আনতে পারবো, আমি এই দাদুর চিকিৎসা করাতে পারবো, আর আগুনে পড়ে যাওয়ার সংসারটাকে আমি আমার সুখে পড়িয়ে দিতে পারবো। দয়া করে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। ঠিক আছে ঠিক আছে, চাকরি তুমি পাবে, তবে তোমাকে যে চাকরিটা দেব তা তুমি অনায়াসেই করতে পারবে। এই নাও তার অ্যাডভান্স। ও আচ্ছা, চাকরিটা কিসের? চাকরিটা হলো কান্নার চাকরি। কান্না? হ্যাঁ, তোমাকে কিছু করতে হবে না, সারাদিন তুমি কাঁদবে। তোমার ওই কান্নার ক্যাসেট আমরা রেকর্ড করে বাজারে ছাড়বো। এখনকার দিনে বড় বড় ফ্যামিলিতে বাবা মা মরে গেলে তো কেউ কাঁদে না, তাই মৃত্যুর দিন অথবা শ্রাদ্ধর দিন তোমার সেই কান্নার ক্যাসেট বাজবে। এই নাও আমার কার্ড,
এই ঠিকানায় তুমি পৌঁছে যেও। টাটা। দাদু 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 আমি চাকরি পেয়েছি দাদু। কিসের চাকরি রে, কিসের চাকরি? কান্না রেকর্ড করার চাকরি। জামাইবাবু লিখছেন, এমনি করে চাকরির লোভ দেখিয়ে ওইসব অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে টুকরো টুকরো খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় বড় মাপের বড় সমাজ বিরোধীরা। ভাস্কর নতুন উপন্যাসে আরো কিছু লিখেছেন। এরপরে লিখেছেন এক অবিস্মরণীয় ঘটনা, স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। ওই পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, অন্য পথে আসছে আর এক মহিলা।